শেখ হাসিনার এখন যেহেতু কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর আসলে তার একটা স্ট্যাটাস কি? মানে তার তো আর শোনেন, কোনো ওখানে কোনো থাকার কোনো রাইটস নাই। এখন ভারত কি করবে? ভারত যদি ফেরত দেয় তাহলে মানে তার যে একটা কমিটমেন্ট টু দা শেখ হাসিনা সেটা শেষ হয়ে যায়। তখন আভ্যন্তরীণ ভাবে মোদী সরকার চাপে পড়ে। আবার না দিলে বাংলাদেশের সাথে সম্পর্কটা আবার সহজ হয় না। আপনার কাছে কি মনে হয়, একটা ফাটা বাসা বলতে পড়লো কিনা ভারত? না, ফাটাবাসে পড়ছে কিনা ভারত সেইভাবে আমি বলতে চাচ্ছি না। আমি যে জিনিসটা বলবো, ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি কিন্তু একবার বলছেন যে উনি যে ওখানে থাকলে পরে, আশ্রয় দিলে পরে যে আমাদের কূটনৈতিক সম্পর্কে ঘাটতি হবে, তেমনটা উনি মনে করেন না। হম পাশাপাশি হম তাকে ফেরত আনার ব্যাপারে যদি আইন মন্ত্রণালয় থেকে বলে, তাইলে তিনি তাকে ফেরত আনার জন্য চিঠি লিখলে লিখতেও পারেন। এগুলো উনি হম হম বলছেন। পাশাপাশি আমাদের যে প্রত্যর্পণ আইন যেটা, মানে আসামি হস্তান্তরের আইন যেটা, বা যাকে আমরা ফেরত চামু তাকে ফেরত দেওয়ার যে আইন ভারতের সাথে আমাদের হইলো, সেটা সম্ভবত 2013 সালে হয়েছে। এবং সেই 2013 সালে যেটা হইলো, তাতে ছিল এরকম যে রাজনৈতিক মামলার শিকার বা রাজনৈতিক পরিস্থিতির শিকার এমন কোন ব্যক্তি যদি আশ্রয় নেয়, তাহলে তাকে তারা আশ্রয় দিলে দিতেও পারে। কিন্তু যে অভিযোগগুলা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে হয়েছে, তাতে সেটা ওই আইনে কাভার করে না। পরে 2016 সালে আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট করে বলছে, একটা খুন হত্যা বা এই টাইপের কোন একটা মামলার জন্য যদি কোন আদালতের একটা ওয়ারেন্ট থাকে, সিম্পল, সেই জি ওয়ারেন্টের ভিত্তিতেও তাকে চাইতে পারে এবং ফেরত দিতে হবে। কিন্তু জি এখানে আবার একটা কথা বলছে, ওই আইনের ভিতরেই বলা আছে, যদি যদি যে দেশে সে আশ্রয় নিছে তারা মনে করে যে ন্যায় বিচার নাও পেতে পারে এবং তার জীবন ঝুঁকি আছে, জীবন ঝুঁকিতে আছে, জীবন নাশের হুম সম্ভাবনা আছে অন্যায় ভাবে হুম বা বেআইনি ভাবে, এবং আহ, ন্যায় বিচার পাওয়ার মানে সম্ভাবনা নাই, এরকম ভাবলেও নাও জি পাঠাইতে পারেন। এগুলা জি তাদের অপশন আছে। এখন হুম পাশাপাশি এটা চিন্তা করেন যে একটা কমিটমেন্ট আছে, কারণ এটা ঠিক যেটি ইতিমধ্যে এটা এস্টাবলিশড হয়েছে যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো। এবং আমি ও যদি ইন্ডিয়ার আসপেক্ট ইন্ডিয়ার জায়গায় বসে দেখি, তাও মনে করি তাকে আশ্রয় দেওয়া ওই হিসাবে উচিত। কেননা যেহেতু তোমাদের সাথে সুসম্পর্ক ছিল, সুতরাং তোমার দেওয়া উচিত। সেটাও তাদের একটা আনঅফিসিয়াল কমিটমেন্ট, বলবো না শুধু, এটা এটা করা উচিত, এরকম আমার কাছে মনে হয়। এখন আবার সে ওখানে কন্টিনিউ থাকলে পরে আমাদের এখানে যে অ্যাকশনটা তার বিরুদ্ধে হচ্ছে, এটা কিন্তু ভারত মুখে না বললেও তার জন্য অস্বস্তিকর। আমি আজকে দেখতেছি যারা রিমান্ডে যায় তারা প্রত্যেকে একই কথা বলে। এটা কি বলছে? আমাদেরকে প্রধানমন্ত্রী এটা করতে বলছে, আমাদেরকে প্রধানমন্ত্রী ওইটা করতে বলছে। আয়না ঘরের লোক ধরে ঘুরে ফিরে দেখবেন সব প্রধানমন্ত্রী করতে বলছে। ভালো কথা, প্রধানমন্ত্রী করতে বলছে। আপনার বিবেক নাই, আপনার বিবেচনা নাই, আপনার সন্তান নাই, আপনার ওয়াইফ নাই, আপনার মেয়ে নাই, আপনি যে আরেকটা মেয়ের আয়না ঘরের ছেলেরা রাইখে দিতেছেন, আপনি বিবেক কাঁদে না? আপনি বাসায় গিয়ে আপনার মেয়েকে ভাত খাওয়ান, তখন ওই মেয়েটার কথা মনে পড়ে না? তারপরে কি হুম আরো সুযোগ ছিল, আরো সুযোগ ছিল। হুম আপনার এক একজনে 100 কোটি 200 কোটি নিচে আলাপ হয় না। ধরা যাক আয়নাগরের ইনচার্জে প্রথম যে ব্যক্তি ছিলেন, তিনি 50 কোটি টাকা কামাইছেন, কথার কথা বলছি, হাইপোথিসিস, কারণ ঘুরে ফিরে সবাই টাকার কথাই বলে, টাকাই ইনকাম করছে। তাহলে আপনি 50 কোটি টাকা খাইয়া যদি রিজাইন দেন, তাহলে প্রবলেম আছে যে সরকার হয়তো আপনাকে শান্তিতে থাকতে দিবে না। আপনি তো ফ্যামিলি নিয়ে 50 কোটি টাকা সাথে নিয়ে বিদেশ চলে যেতে পারতেন, চলে যেতে পারতেন। আমরা তাতেও বুঝতাম যা বাধ্য হয়ে চলে আসছি, তাতেও সরকারের টনক নড়তো কই? আপনাদের ভিতরে কোনো নার্ভাসনেস ছিল না, আপনারা সুযোগ নিছেন। সরকারের দোষ দিলে তো হবে না। আচ্ছা, কথার কথা, আপনি চলে গেলে সেকেন্ড ম্যান যিনি আসতো একই কাজ করতো, সেও যদি কিছু টাকা কামাইয়া পালায় যেত, এইভাবে এক একটা লোক আসতো কিছু টাকা কামাইয়া, যদি সব পরিবারে পালায় যেত, তাহলে আমাদের হুম এই মুহূর্তে একটা লাভ হইতো। আপনি যে একা 2000 কোটি টাকা নিছেন, সেটা হয়তো 200 লোকে নিত, নিয়ে 200 হুম লোক চলে গেলে প্রশাসনে আজকে ইউনূস সাহেবের এত জটিলতা হইতো না। একজন জি পয়সা সমানে খাইছেন, এখন যারা ডিপ্রাইভ তারা সামনে রয়েছে এবং তারা একে নন কোঅপারেট করতেছে।